হ্যালো, এবার এবার শোনা যায়? জি স্যার। হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার নতুন করে আমরা আবার অফ করে দিছিলাম তো তোমাদের এতে পরামর্শ। এখন দেখা যায় নতুন করে আবার আসছে। তাহলে আমরা ওয়ের বা এক্সাম্পল অফ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট প্রায় 17টা এখানে পয়েন্ট আছে, কেমন? তারপরে কমার্শিয়াল ডাইকোটমি তোমাকে বললাম। নাম্বার 14 হলো ডিসরিগার্ড অফ। স্যার 10 নাম্বার থেকে একটু আবার বলে যান। নাম্বার 10 হলো কন্ট্রাভেনশন অফ ড্রাগ ল। ড্রাগ যতগুলো আছে, মেডিসিন হিসেবে যতগুলো ড্রাগ বের হয়েছে, কেমন? এই ড্রাগ গুলো সব ড্রাগের ইউজ করার জন্য কতগুলো নিয়ম কানুন আছে, কেমন? দের ইজ সাম ল দ্যাট শুড বি obeyed by the doctor, বা প্রেসক্রিপশন যে করবে, ড্রাগ প্রেসক্রিপশন দেওয়ার যে কতগুলো নিয়ম থাকবে, সেই নিয়মের বাইরে সেই প্রেসক্রিপশন করতে পারবে না, কেমন? আমাদের দেশে তো ফার্মাসি যারা সাপ্লাই দেয় প্রেসক্রিপশন দেখে দেখে যে ফার্মেসি থেকে ওষুধ কিনে, আমরা জানি যে বিদেশে, বিশেষ করে আমেরিকাতে, সৌদি আরবে, অন্যান্য দেশে, ইফ দ্যার ইজ এনি মিস্টেক ইন দ্য প্রেসক্রাইবিং রুল, ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে যেভাবে লিখেছে ওইভাবে যদি কোনো ভুল থাকে, ফার্মাসিস্ট উইল নট ইস্যু দ্য ড্রাগ। সে ফার্মেসি থেকে ওই ডাক্তারের কাছে প্রেসক্রিপশনটা ফেরত পাঠিয়ে দিবে, দ্যাট ইজ ইউ হ্যাভ ডান মিস্টেক ইন প্রেসক্রাইবিং দি ড্রাগ, কেমন? স্যার অনেকে ওয়েটিং আছে স্যার, একটু অ্যাকসেপ্ট করতে হবে। তো অনেকে ওয়েটিং আছে স্যার, অ্যাকসেপ্ট করতে হবে। ওয়েটিং এ অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ রাইট। এই যে অ্যাডমিট কল দিচ্ছি আমরা। তাহলে পরে ফার্মাসিস্টরা তাদের ফার্মাসিউটিক্যাল যে নলেজ, ফার্মাসিউটিক্যাল নলেজ দে হ্যাভ দ্য নলেজ যে কোন ড্রাগের সাথে অন্য একটা ড্রাগের রিঅ্যাকশন হতে পারে, কেমন? সো ডক্টর মাস্ট নো অ্যাবাউট দ্য ড্রাগ ইন্টারাকশন। A doctor must know about the drug policy. Poisonous drug, the doctor cannot prescribe for the normal patient, কেমন? পয়জনাস ড্রাগ গুলো ব্যাপারে মাস্ট টেক স্পেশাল কেয়ার এবং মাস্ট প্রিজার্ভ ইন স্পেশাল প্লেস। মাস্ট নট বি অ্যাভেলেবল টু আদার পিপল। সাপ্লাই দিতে পারবে না, কাজে এইসব ড্রাগ পলিসি তাকে জানতে হবে। হ্যালো, জি স্যার। হ্যালো। তাহলে পরে এটা হলো, তোমরা বুঝতে পারলা, দি কন্ট্রাভেনশন অফ ড্রাগ ল। কনভিকশন অফ অফেন্সেস অফ মরাল টার্পিটিউড, কোনো কারণে যদি তোমার আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স বা অন্য কোনো মার্ডার অথবা অন্য কোনো কারণ, বিভিন্ন কারণে যদি কোনো দোষী হয়ে যায়, ডাক্তার বিরুদ্ধে কেস হয় এবং জেল খাটে, দেন মে বি রেজড অ্যাজ এ infamous conduct and reporting. This is very very important points, কেমন? ডাক্তাররা কোনো খারাপ কাজে লিখতে হবে না, তারা সত্যিকার ভালো মানুষ, সমাজের থাকবে ক্রিম অফ দ্য সোসাইটি, দে আর হেল্পিং ফর দ্য সিক পিপল, কেমন? এই জন্য তাদের বিরাট একটা সম্মানিত সেবামূলক একটা প্রফেশন। এই প্রফেশন থেকে ইবাদত, কাজে এই ইবাদতের সর্বোচ্চ পর্যায় থেকে সে কোনো গুনার কাজে লিপ্ত হবে না। এটি হলো মেইন কথা, দ্যাট ইজ কনভিকশন অফ অফেন্সেস। কোন অফেন্স বা গুনাহ বা অন্যায় কাজ সে লিপ্ত হবে না। যদি হয়েই পড়ে এবং সেটা যদি কোর্টে কেস হয়, জেল কাটন, হি হ্যাজ টু সাফার, কেমন? অ্যাজ এ প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট হিসেবে। নাম্বার 12 কমার্শিয়ালাইজেশন। কমার্স তো বুঝো, কমার্শিয়াল তার মানে টু আর্ন দ্য মানি, টাকা পয়সা রুজি করার জন্য যদি পাগল হয়ে যায় তাইলে পরে সিক্রেট রেমেডি তখন সে খোঁজে। মনে করে এমন খারাপ হাতের লেখা লিখবে এবং ওষুধের নাম কেউ পড়তে পারবে না, শুধু বলবে আমি যা ওষুধ লিখলাম এটা আমার অমুক জায়গায় এই লোকেশনে অ্যাড্রেস একটা ফার্মেসি আছে, শুধু ওইখানে গেলে পাবা, আর পৃথিবীতে কোন ঢাকা চিটাং কোথাও গেলে পাবা না, কেমন? এটাকে বলা হয় কমার্শিয়ালাইজেশন অফ সিক্রেট রেমেডি। তাই এটা করা, ওটা হলো প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, দ্যাট ইজ পানিশেবল, কেমন? তারপরে হলো ডাইকোটমি। তোমরা বলছো ডাইকোটমি কি? রিসিভিং অর গিভিং কমিশন টু আদার person or doctor or nurse or pharmaceutical industry or any commodity to buy from any company. সেখান থেকে এক কোম্পানি থেকে এত টাকার ওষুধ বা এত টাকার জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট হসপিটালের জন্য কিনা হচ্ছে, অথবা
ফার্মেসির জন্য অথবা তোমার পিপিই, পার্সোনাল প্রোটেকশন, ইকুইপমেন্টস ফর দি ডক্টর, মাস্ক কিনবে, এটা কিনবে, সেটা কিনবে। এই কিনতে গিয়ে দেখা যায় অর্ডার দিল আর বললো যে তুমি এত লক্ষ টাকার অর্ডার দিলাম তোমাকে বা কোটি টাকার, অর্ধেক টাকা আমার পকেটে যাবে, আমার পার্সোনাল অ্যাকাউন্টে জমা করে দিবা। এটাকে বলা হয় ডাইকোটোমি, কেমন? রিসিভিং কমিশন, অথবা 10% দিবা অথবা 20% দিবা, এটা কমিশন বলা হয়। এটা হলো হারাম, কেমন? কিন্তু এটা অহরহ মানুষ খাচ্ছে, এটাকে হারামকে হারাম মনেই করে না। তারা মনে করে এটা সে ভালো ব্যবসা করতেছে, তাড়াতাড়ি বড় লোক হইতে পারে, টাকাওয়ালা, কেমন? Number 14, disregard of personal responsibilities to patients. Disregard of personal responsibilities to patient. একটা পেশেন্টকে চিকিৎসা করার জন্য যখন একজন ডাক্তার গ্রহণ করে, accepted and start the treatment, তখন তার যত রেসপন্সিবিলিটি, কেমন? পেশেন্টের যে সাইড ড্রাগে কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, সমস্ত খোঁজ খবর রাখা, এটা তার নৈতিক দায়িত্ব, কেমন? হি হ্যাজ টু বি কেয়ারফুল অ্যাবাউট। এবং তাকে বলতে হবে যে কোনো অসুবিধা হলে ইউ হ্যাভ টু ইনফর্ম দি ডক্টর ইমিডিয়েটলি, কেমন? Number 15, issuing false certificate. A doctor never is not supposed to issue any false certificate. মিথ্যা সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা। মিথ্যা তো মুখে বলে, এরপরে লিখিত ডকুমেন্টের যদি সার্টিফিকেট লিখে দেয় যে হ্যাঁ, আইসা বলো ডাক্তার সাহেব এত 500 টাকা দিবা, আমাকে লিখে দেন, আমি 3 দিন অফিসে যেতে পারি নাই, আমার টাইফয়েড ছিল, হয়েছিল বা কোনো ম্যালেরিয়া ছিল, আপনি লিখে দেন। তো ডাক্তার সাহেব লিখে দিল একটা সার্টিফিকেট, মিথ্যা, কেমন? সে তার দেখে নাই, সে আইসা বলছে লিখে দেন, তো সেই কথা শুনে সে লিখে দিল, তার মানে একটা মিথ্যা সার্টিফিকেট দিল। আর সে তো এক্সামিন আগে করেও নাই, তার রুগীও ছিল না, সে জানলো কেমনে? ও বললেই হবে? ও যদি মিথ্যা কথা বলে সেটাই লিখবে, তাহলে তো এই মিথ্যা সার্টিফিকেট হয়ে যায়। এটা হলো হারাম, কেমন? এই হারাম রুজি করে অনেক টাকা রুজি করা যায় দুনিয়াতে, কিন্তু আল্লাহর কাছেও যেমন এটা অপরাধ, শাস্তি পেতে হবে কিয়ামতের দিন, এবং দুনিয়াতেও এটা বিএমডিসি যার কাছে রিপোর্ট হলে এবং সত্য অনুসন্ধান করে তদন্ত করে দেখা গেল সে এটা মিথ্যা সার্টিফিকেট দিচ্ছে, পরে the doctor should be punished, কেমন? সে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট হিসেবে এটা এক্সাম্পল গণ্য হবে। 16 হলো রানিং ওপেন শপ। ডাক্তার যদি একজন হয়, ব্যবসায়ী হয়ে দোকানদার হয়ে যায়, একটা ওষুধের দোকানই হোক বা অন্য কোন দোকানই হোক, কেমন? যদি সে চালানোর জন্য 24 ঘন্টা ওখানে বসে থাকে আর ওখানে ফাঁকে ফাঁকে 2-1টা রোগীর প্রেসক্রিপশন দেয়, তাহলে ওপেন শপ চালানোর জন্য তার প্রফেশন ইজ নট অ্যালাউইং হিম, কেমন? এই প্রফেশনটা হলো ডিসঅনারেবল এন্ড ডিসগ্রেসফুল। এরকম কোনো কাজ করবে না। সে কি দোকানদার নাকি? দোকানদার আর ডাক্তারের সাথে অনেক ডিফারেন্স না? সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের দোকানদারি করা, তার জন্য শুভনীয় নয়। এটা ডিসঅনারেবল এন্ড ডিসঅনারেবল, কেমন? এই জন্য তোমার এটা হবে কি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। ডাক্তারি ছেড়ে দিতে হবে, তখন ছেড়ে দিয়ে দোকানদারি করো, ব্যবসা করো, রাজনীতি করো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডাক্তার হিসেবে তুমি দোকানদারি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, আবার রাজনীতিও করতে পারবে না, কারণ এগুলো করতে গেলে ডিসগ্রেসফুল এন্ড ডিসঅনারেবল কাজের ভিতরে তুমি যাচ্ছ। ইউ ক্যানট টেক প্রপার কেয়ার ফর ইউর পেশেন্ট। Number 17, refusing to give professional service on religious ground. যে ধর্ম অন্ধ বলে যে আমি মুসলমান, আমি কাফেরের চিকিৎসা দিব না, অথবা আমি হিন্দু, আল্লাহ না করুক, সে আবার বলবে কি যে হিন্দু ছাড়া আমি কাউকে ট্রিটমেন্ট দিব না। কেউ বলে বৌদ্ধ ছাড়া কাউকে ট্রিটমেন্ট দিবে না, কেমন? এরকম বলতে পারবে না। ডাক্তারি প্রফেশন, ইট ইজ ফর অল, এভরিবডি, কেমন? মানুষ হলেই তাকে ট্রিটমেন্ট দিতে হবে। সে শত্রু না বন্ধু, নাকি সে বিধর্মী নাকি নিজের ধর্মী, কোনো ডিফারেন্স নাই, একটাই যে সে আমার রোগী, তুমি রিফিউজ করতে পারবে না। যেমন মুক্তিযুদ্ধের সময় চিটাগাং মেডিকেল কলেজে যখন আমরা ছিলাম, দেখা যায় অনেক বিহারীদেরকে জাউতলা পাহাড়তলি থেকে মাইরা রুগী হয়ে আসছে, ওরা বাঙালিকে মাইরা রুগী হয়ে আসছে, মরে মরে অবস্থা। তো বাঙালিরা বলবে যে এই বিহারীদের চিকিৎসার জন্য এখানে মেরে ফেলো। তখন আমরা যে না, ডাক্তারের কাছে যখন আসবে তখন কোনো ডিফারেন্স নাই যে বিহারি না বাঙালি, এটা বৌদ্ধ না খ্রিস্টান, ডাক্তারের কাছে সে রুগী বাস। ডাক্তারের দায়িত্ব, হাসপাতালের দায়িত্ব তাকে তার জীবন বাঁচানো। তো এই জিনিসগুলো তোমাদেরকে নৈতিকতা শিখতে হবে, কেমন? ইউ হ্যাভ টু নো দ্য মোরালিটি এন্ড কোয়ালিটি
to be observed on part of a good doctor. তাহলে এছাড়াও তোমার দেখা যায় অনেক সময় টকিং disparately about other colleagues. একজন কলিগ আরেকজন কলিগের বিরুদ্ধে যদি বিশুদ্ধার করে, এটাও একটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। যেমন কোনো কলিগের দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু সেজন্য ওপেনলি অন্য মানুষের কাছে তার গীবত করবে না। যদি করে তাহলে কি হবে, একদিকে তো ধর্মীয় দেশে গীবতের গুনাই হবে, মায়ের সাথে জেনা করার তার চেয়ে তো বেশি খারাপ হলো মানুষের দুর্নাম গীবত করা। কেমন, বরঞ্চ সে তার পার্সোনালি যদি বলে তার সংশোধন করতে পারে সেটা করবে, কিন্তু ওপেনলি কোনো রোগীকেও বলবে না, অন্য কেউ বলবে না। এইভাবে দোষ ত্রুটি বলাটা নিষিদ্ধ। কেমন, প্রেসক্রাইবিং সিক্রেট ফর্মুলা আগে বলছে। হোয়াট ইজ ডাইকোটমি তোমাদেরকে বলা হয়েছে, তাই না? হোয়াট ইজ ডাইকোটমি মনে থাকবে না? আগে তো বলছি তোমাদেরকে, রিসিভিং কমিশন অদার বেনিফিট টু এ প্রফেশনাল কলিগ, ম্যানুফ্যাকচারার, ট্রেডার, ড্রাগস অথবা অ্যাপ্লায়েন্সেস অথবা কেমিস্ট, ডেন্টিস্ট। এটা মেডিকেল ইম্পর্টেন্স কি ডাইকোটমি? ইট ইজ আনইথিক্যাল। ডাইকোটমিটা কি, ইথিক্যাল নাকি আনইথিক্যাল? আনইথিক্যাল। ইথিক্যাল মানে বেআইনি, নৈতিকতা বিরোধী কাজ। এটার পানিশমেন্ট কি? ইরেজার অফ নেম ফ্রম রেজিস্টার। এই যে কত কত বড় বড় প্রফেসর ডাক্তাররা যারা যারা ডাইকোটমি করে, প্রেসক্রিপশন লেখে আর তারা ল্যাব থেকে টাকা পায়। এতগুলো আননেসেসারি যদি লেখে তো গুনাহ হয়, আবার থেকে টাকা পায়, ওই টাকাটাও তার গুনাহ, মানে হারাম। কিন্তু বিএমডিসি তাদের রেজিস্ট্রেশন ইরেজার করে দিছে, এরকম ইতিহাস পাকিস্তানের সময় হয়নি, বাংলাদেশে 50 বছর তাও হয় না, একটা এক্সাম্পলও নাই। তার মানে বিএমডিসি নিজেরই একটা হারাম কাজ করতেছে। কেমন, অ্যাকশন না নিয়ে তারা গুনাহ কাজ করতেছে না? করতেছে অবশ্যই। হোয়াট ডু ইউ মিন বাই ফি শেয়ারিং? ফি শেয়ারিংটা মানে কি? শেয়ারিং অফ ফি জেনারেলি রিসিভড বাই এ কম্বাইন্ড অপারেশন। মনে করো একটা অপারেশন করলো সার্জনের সাথে ছিল তার অ্যাসিস্ট্যান্ট, আরেকজন ডাক্তার ছিল বা নার্স ছিল, তার বয় বিয়ার আর পিউন ছিল। এখন সে কি করলো, যে অপারেশন করে যে টাকাটা পাইলো রুগী থেকে, এটা নিজে একটা অংশ নিল, তার কলিগ আরেক ডাক্তারকে দিল, নার্সকে কিছু দিল, পেয়ার দেখে দিল, পিউনকে দিল, শেয়ার করলো সবাইকে। এটা হলো ইথিক্যাল, মানে এটা হলো ভালো, সবাইকে দিল। কেমন, হ্যালো? জি স্যার। জি স্যার, ইরেজার অফ নেম ফ্রম রেজিস্টার। হ্যাঁ, যখন তুমি হালাল রুজি করলা এবং সবাইকে তাদের পরিশ্রম একটা অংশ দিলা, তার মানে তোমরা সবাই ভালো কাজ করেছো। আচ্ছা, হোয়াট ইজ কভারিং? কভারিং ইজ এ ভেরি ব্যাড থিং। কেমন, আনইথিক্যাল। কভারিংটা কি আগেই বলছিলাম তোমাদেরকে, দিস মিনস অ্যাসিস্টিং সামওয়ান who has no medical qualification to attend or to perform an operation on some person in cases requiring professional discretion and skill. একজন ভালো ডাক্তারে আমার অপারেশন করবে অথবা ভালো ডাক্তার আমার ওয়াইফের ডেলিভারি করবে, সেটা না করে ক্লিনিকে বা হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে ডাক্তারও নাই, ভালো ইয়েও নাই, সেখানে একজন মেডিকেলও পড়ে নেই, এমন একটা লোক ডেলিভারি করে দিচ্ছে। কেমন, অথবা অপারেশন করে দিল, এটা হলো কভারিং। তারা বিরাট সাইনবোর্ড আছে ডাক্তারের, কিন্তু আসলে ভিতরে ডাক্তার নেই, ভিতরে আছে কি কোয়াক, যারা মেডিকেল এডুকেশন নাই, তারা করতেছে এইসব কাজ। এটাকে বলে কভারিং। এটা ইথিক্যাল নাকি আনইথিক্যাল বলো তো? আনইথিক্যাল। আনইথিক্যাল, বেআইনি। হ্যাঁ, মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হলো কভারিং, আনইথিক্যাল, আনলফুল এন্ড ইরেজার অফ নেম ফ্রম রেজিস্টার হওয়া উচিত, কিন্তু আজ পর্যন্ত হয়েছে বলে আমরা শুনি নাই। মানে বিএমডিসি অথর্ব অকর্মণ্য একটা প্রতিষ্ঠান, সরকারি টাকা খায়, ডাক্তারদের রেজিস্ট্রেশন দেওয়ার নামে অনেক টাকা, কোটি কোটি টাকা তারা ফান্ড করে খায়, কিন্তু তারা সঠিক যে ইটা কেয়ার নেয় না, ডাক্তারদের এইসব কর্ম কাণ্ডকে কোনো খেয়ালই করে না। হোয়াট ইজ মেডিকেল মেল অকারেন্স? একটা শব্দ আছে, হোয়াট ইজ মেডিকেল মেল অকারেন্স? এটা ডাক্তারদের পক্ষেই যায়। ইন স্পাইট অফ টেকিং গুড মেডিকেল অ্যাটেনশন, মনে করেন নিল একজন ডাক্তার খুব ভালো অ্যাটেনশন দিয়ে চিকিৎসা করলা, অথবা কেয়ার নিল, খুব সুন্দর কেয়ার করে চিকিৎসা করা হলো, একটা ইন্ডিভিজুয়াল মে ফেল টু রেসপন্ড টু ট্রিটমেন্ট। দেখা যায় এত চিকিৎসার পরেও রোগীটা ভালো হলো না। পৃথিবীর যেখানেই গেল, যে দেশে, সব ট্রিটমেন্ট ব্যর্থ। আমেরিকা গিয়েও ভালো হইলো না, ঢাকা গিয়েও ভালো হইলো না, সিঙ্গাপুরে গিয়েও ভালো হইলো না, লন্ডনে গিয়েও ভালো হইলো না। তাহলে পরে এটা কি হলো? মেডিকেল মেল অকারেন্স। তার মানে হলো কি, এটা ট্রিটমেন্ট প্রপার হয়েছে, তার কিন্তু কোনো মানে
ভুল ত্রুটি মানে কোনো ডাক্তার তার কেয়ার নিছে সব নেওয়ার পরেও সে ভালো হয় না। সো ইট ইজ ডিউ টু বায়োলজিক্যাল ভেরিয়েশন, যে এই অনেকের ভালো নাও হইতে পারে। যেমন তোমরা জানো যে ইতিহাসে আছে ইবনে কাসির, তার এক অনেক প্রসিদ্ধ ফেমাস একজন ব্যক্তি ইতিহাসে, তার ছেলে একমাত্র ভালো হয় না, ভালো হয় নাই, ফেলিওর। একদিন স্বপ্ন দেখলেন, প্রফেট মুহাম্মদ বললেন যে তুমি কোরআন শরীফের 6টা জায়গায় শিফা এই শব্দটা আছে, মানে আরোগ্য, আরোগ্য দানের উপরে, ট্রিটমেন্টের উপরে 6টা জায়গায় আয়াত আছে, এগুলো পড়ো, তোমার সন্তানকে ঝাড়ফুঁক করো। উনি ঘুম থেকে জেগে সকালবেলা এই আয়াতগুলো পড়ে ঝাড়ফুঁক করলেন, ফু দিলেন, তার ছেলে ভালো, সন্তান ভালো হয়ে গেল। কেমন? মেডিকেল মেল অকারেন্স, তার মানে হলো যে মেডিকেল অ্যাটেনশন এবং কেয়ার দিয়ে তার ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করা হয়েছে, বাট ফেল টু রেসপন্ড ট্রিটমেন্ট, তারা ভালো হইল না। ভালো হওয়া বা ভালো করার কে মালিক? কে? আল্লাহ তাআলা, তাই না? কোরআন শরীফ বলা হয়েছে না যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি বা আমরা অসুস্থ হই তখন ভালো করে কে? আল্লাহ সুবহানাহু কিউরস মি। কেমন? এখন হোয়াট ইজ নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, এই একটা শব্দ, এটাও ডাক্তারদের পক্ষে একটা পয়েন্ট। কেমন? তবে একটা রোগী ভালো হয় না তোমার হাতে বা আরেকজনের হাতে, তুমি বলতে পারো মেডিকেল ম্যাল অকারেন্স, তার মানে মেডিকেল চিকিৎসা সব কেয়ার যত্ন না হয়েছে ভালো হয় না, মেডিকেল ম্যাল অকারেন্স, আর তার কোনো দোষ নাই। কেমন? ডাক্তারের কোনো দোষ বা ভুল ত্রুটি নাই, তাহলে এটা আল্লাহর হুকুম। আরেকটা শব্দ হলো নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। কেমন? প্রিন্সিপাল অফ নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স স্টেটস দ্যাট a person responsible not only for his actions but the legal consequences of those actions. মনে করে একটা রোগীর জন্য তার নিজেই একমাত্র দায়ী নয়, অন্য কোনো ফ্যাক্টরও দায়ী হতে পারে। কেমন? সেটা কিরকম? According to the theory of novus actus interveniens, a doctor is not responsible for damage caused by intervening activity done by third person during the treatment. মনে করো তুমি একটা রোগীকে অপারেশন করলা, তুমি ভালো সার্জন, তার একটা পায়ে গ্যাংগ্রিন ছিল, তো অপারেশন এটা ফেলে দিলা এবং ট্রিটমেন্ট দিলা, ড্রেসিং করে দিলা, সেলাই করে দিলা। সে ওটি থেকে তার পিওনা নিয়ে বাহিরে যাচ্ছে, কোথায়? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি করাবে। কেমন? যে যখন ঠেলে ট্রলিটা নিচ্ছে তখন উপর থেকে একটা ফ্যান, সিলিং ফ্যান, ওইটা লুজ কানেকশন ছিল, ধুম করে পড়লো রোগীটার একবারে মুখের বা মাথার উপরে, এমন ভাবে ড্যামেজ হইলো ওইটা মৃত্যুবরণ করলো। তাহলে এই জন্য কি ওই ডাক্তার দায়ী যে অপারেশন করছে? সে কি ইজ হি রেসপন্সিবল? No, sir. নো, এটাকে বলা হয় নোভাস অ্যাক্টাস, নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। তার মানে হলো এই ডাক্তারের দায়ী না, এটা হচ্ছে থার্ড ইন্টারভেনিং অ্যাক্টিভিটি দায়ী। তেমন আচ্ছা, কতগুলো পয়েন্ট আছে ডাক্তারদের পক্ষে যায়। একটা হলো ক্যালকুলেটেড রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক একটা টার্ম আছে। নাম্বার 2 হচ্ছে কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, আরটা হচ্ছে কর্পোরেট নেগলিজেন্স, আরটা হচ্ছে মেডিকেল ম্যাল অকারেন্স, আরটা হচ্ছে প্রোডাক্ট লায়াবিলিটি, আরটা হচ্ছে ভিকেরিয়াস লায়াবিলিটি। এই 6টা পয়েন্ট তোমরা মনে রাখবা। কখনো কোনো চিকিৎসায় ডাক্তাররা বিপদে পড়লে এই 6টা পয়েন্ট যদি সে দেখাতে পারে তাহলে কিন্তু সে কোর্টের বিচারে রেহাই পেয়ে যাবে। কেমন? বুঝছো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যদি বলে ইট ওয়াজ এ কেস অফ ক্যালকুলেটেড রিস্ক, তার মানে কি? আমরা রোগীকে ইনফরমেশন দিয়েছিলাম যে অপারেশন করলে আপনি বাঁচতেও পারেন, মরে যেতেও পারেন, আপনার এই কমপ্লিকেশন হতে পারে, না হতে পারে, কাজে এটা ক্যালকুলেটেড রিস্ক, এটা হবে। অথবা এই ট্রিটমেন্টের পরে 10% রোগী বা এত পার্সেন্ট রোগী এটা সাফার করবে, তো উনি যদি 10% ভিতরে পরে এটা সাফার করেন তাহলে ডাক্তার ইজ নট গিলটি ফর দ্যাট। কেমন? ক্যালকুলেটেড। এটা কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, যেটা কন্ট্রিবিউট করে, মানে আমরা রোগীকে বলেছিলাম যে আপনি এইভাবে ওষুধগুলো খাবেন, কিন্তু রোগীটা ওষুধ খায় নাই, 5 দিন অ্যান্টিবায়োটিক খায় নাই, একটা অ্যান্টিবায়োটিক খায় নাই, তাহলে কি করলো? সে তার নিজের ক্ষতি করলো, কন্ট্রিবিউটিং টু দ্য ড্যামেজ ফর হিমসেলফ। ঠিক না? তাহলে এই জন্য কি ডাক্তার দায়ী? না, তাই নাকি? হ্যালো? No, sir. No, sir. না স্যার। হ্যাঁ, তাহলে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হলো যে ডাক্তারের এখানে দোষ নাই। কেমন? ডাক্তারের ইনোসেন্ট। নাম্বার 3, কর্পোরেট নেগলিজেন্স। কর্পোরেট নেগলিজেন্স, ধরো ওই যে এক একটা অপারেশন তুমি করবা, হসপিটাল হ্যাজ দি রেসপন্সিবিলিটি
to provide you with all the equipments, কেমন, যেখানে সিজার ফোর্সেপ যত কিছু লাগে এভরিথিং, কিন্তু এখানে লাইট নাই, সিজার নাই, ফোর্সেপ নাই, ওইটা নাই সেটা নাই, তাহলে তোমার অপারেশন ঠিক মতো যদি না হয় তাহলে পরে তোমার এই নেগলিজেন্সের জন্য দায়ী কারা? অথরিটি, কেমন, তারাও কন্ট্রিবিউটিং, দে আর অলসো রেসপন্সিবল, কাজে ডাক্তার এখানে দোষ নাই। নাম্বার 4, মেডিকেল মেল অকারেন্স, তোমাদেরকে আগে আমরা বলছি যে মেডিকেল মেল অকারেন্স, তাই না, একটু আগে যেটা আমরা বুঝাই বললাম। আবার প্রোডাক্ট লাইবিলিটি, প্রোডাক্ট লাইবিলিটি মানে কি, যে প্রোডাক্টটা যে তুমি দিয়ে যে প্রোডাকশন করলো বেক্সিমকো অথবা তোমার এই ভালো ভালো বড় ওষুধের কোম্পানি স্কোয়ার, ওরা অনেকগুলো অ্যান্টিবায়োটিক বা অনেক মেডিসিন ছাড়লো ইয়েতে, কিন্তু দেখা যায় এক পর্যায়ে ওদের সাব কন্ট্রাক্ট দিয়ে কতগুলো ওষুধ ছাড়লো ওই নামেই, কিন্তু ওই নামের ওই ওষুধে এখন আর কাজ হয় না, কেমন, তার মানে নাকি তুমি ইনফেকশন কন্ট্রোল জন্য তাদের অ্যান্টিবায়োটিক দিলা, কোনো কাজ করেন না, তার মানে এগুলো প্রোডাক্ট লায়াবিলিটি, প্রোডাক্টের মধ্যে ডিফেক্ট আছে, ডাক্তারের প্রেসক্রিপশনে তো ডিফেক্ট নাই, কি বলো তোমরা, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তারপরে ভিকারিয়াস লায়াবিলিটি, মনে করো একজন ডাক্তার নিয়োগ করবা, তোমার হাসপাতাল নতুন খোলা, এখানে করলে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিবা, কিন্তু এমন ডাক্তার তুমি অ্যাপয়েন্ট দিচ্ছ যে ডাক্তার আসলে কি লেখাপড়া করে ডাক্তার হয় না, কেমন, তার পার্টি করছে, আওয়ামী লীগ করছে, বা একটা দল করছে, রাজনৈতিক করছে, ক্যাডারকে বলা হয়েছে চিটাং মেডিকেল কলেজে, এরকম বাস্তব কথা। স্যার এই লিস্ট আছে, এইটা বলা হয়েছে, এই লিস্টের অনুযায়ী যারা যারা আসছে এরা সব ক্যাডার, এদের আপনার ভাইবা পরীক্ষাও আটকাবেন না, এদের রিটেন পরীক্ষাও নাম্বার দিয়ে দেবেন, এরা পাস করাই দিবেন। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশনে গিয়েও দেখা যায় স্যার এতে কেউ রিটেন পরীক্ষা ভাইবা নেই, এদেরকে পাস করাই দিবেন, তারাও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পেয়ে গেল। কিন্তু যখন চোখের অপারেশনের জন্য এরা যাবে, অপথলমোলজিস্ট, তারা অপারেশন করতে পারে না, সার্জারির জন্য যাবে, সার্জারি অপারেশন করতে পারে না, কারণ আসছে তো সব কিছু কি করে, তোমার বিনা পরীক্ষায়, রাজনৈতিক বিবেচনায় তাকে পাস দেওয়া হয়েছে, রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের মালিক হয়েছে, রাজনৈতিক বিবেচনায় চাকরিতে হয়েছে, রাজনৈতিক বিবেচনায় প্রধানমন্ত্রী হয়েছে, রাজনৈতিক বিবেচনায় মন্ত্রী হয়েছে, রাজনৈতিক বিবেচনায় এমপি হয়েছে, কেমন, তাহলে রাজনৈতিক বিবেচনায় যারা ডাক্তার হয় তারা কি অপারেশন করতে পারে? No, sir. No, কারণ sir. they have no knowledge, no skill, no study, no quality of a doctor. কাজে ভিকারিয়াস রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি, ওই ব্যাপারে অথরিটি, শুধু ডাক্তার কেন, ইঞ্জিনিয়ারও তো এরকম। আজকাল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা ইঞ্জিনিয়ার হয় আর যারা গভর্নমেন্ট বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়, চুয়েট থেকে, এদের সাথে আকাশ জমিন তফাৎ থাকে। ওই ইঞ্জিনিয়ারদেরকে একটা জবে নিলে ওদেরকে দিয়ে কোনো ইঞ্জিনিয়ারিং কাজ পাওয়া যাবে না, কারণ ওরা তো শিখে আসে নাই, কেমন, কাজে ডাক্তারদের শিখে যদি না আসে তাহলে তারা মানুষের উপকার করতে পারে না, কেমন, তাহলে এটা ভিকাস, এই টার্মগুলো তোমাদের মনে থাকবে, কেমন, ওকে, ইন ফেভার অফ ডক্টর, পয়েন্ট আছে 6টা পয়েন্ট। স্যার কন্ট্রিবিউটরি নেগলিজেন্সটা একটু বলেন আবার। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, কন্ট্রিবিউটরি মানে যেটাকে কন্ট্রিবিউট করে, মানে যোগ দেয়, মানে ডাক্তার একজন রোগীর চিকিৎসা করেছে, কেমন, এখন বলেছে আপনি আমার এই নিয়মগুলো অ্যাডভাইস দেওয়া হয়েছে, অ্যাডভাইস দেয় না যে অ্যাডভাইস, আপনি 5 দিন 7 দিন অ্যান্টিবায়োটিক খাবেন, আপনি এতদিন এই কি বলে খাওয়ার পরে এই ওষুধগুলো খাবেন, এগুলো খাওয়ার আগে খালি পেটে খাবেন, এখন সে কোনোটাই মানলো না, সে তার অবস্থা আরো খারাপ হইলো, তাহলে মানে কি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, that negligence, doctor is not responsible for that negligence of the patient, রোগীর অবজ্ঞার জন্য, রোগীর অবহেলা, নিজের প্রতি নিজের অবহেলা, এবং এটা ডাক্তারকেও বলে নাই যে ডাক্তার সাহেব আমি ওষুধ খাই নাই, এটাও বলে নাই, এবং নিজে তো ওষুধ খাই নাই, তাহলে এখন ভালো হবে কেমনে, এটা হলো কন্ট্রিবিউটরি নেগলিজেন্স। আরেকটা এক্সাম্পল বলি, একজন, তোমরা শুনবা নাকি, একটা গল্প শুনবা? জি স্যার। একজন খুব চালাক, এবং ব্যবসায়ী লোকেরা খুব চালাক হয় না, যারা রাজনীতি করে এরা খুব চালাক হয়, মানুষকে খুব ধোঁকা দিতে পারে, এরা একজন গেছে হুজুরের কাছে, যে হুজুর দোয়া করেন আমার জন্য একটা ছেলে মেয়ে হয়, সন্তান হয়। তো হুজুর ভালো করে দোয়া করতেছে, হুজুরে টাকা দিয়ে আসছে, এর পরের বছর আবার গেছে, হুজুর কি দোয়া করলেন, এখনো সন্তানাদি হয় নাই, আপনি আরো বেশি করে ভালো করে দোয়া করেন। তো হুজুর আরো দোয়া করতেছে, আর টাকাও বেশি দিচ্ছে, আরো বেশি দোয়া করতেছে। তারপরে বছর আবার গেছে, হুজুর আপনি কি দোয়া করলেন, এতগুলা টাকা দিলাম, আপনি দোয়া করলেন কোন সন্তানই হয় নাই। হুজুর বলে কি বাবা, তোমার সন্তানের জন্য আমি দোয়া করছি, কিন্তু আমার একটা প্রশ্ন,
যে তুমি কি আসলে বিয়ে করছো তুমি কি বিয়ে করছো নাকি? বলে, না হুজুর, আমি তো বিয়ে করি নাই। না হুজুর, আমি বিয়ে করি নাই তো। বাবা, তুমি বিয়েই করো নাই, তোমার সন্তান কেমনে হবে? কি বলো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে হুজুরের দোয়া করলে কি হবে? হ্যাঁ, স্যারেরা দোয়া করলে কি হবে? মেয়েরা তোমরা যদি লেখাপড়া না করো, তাই আমি শুধু দোয়া করলেই হবে যে পাশ করে যাও, পাশ করে যাও? নো স্যার। হ্যাঁ, আচ্ছা, আশা করি কন্ট্রিবিউটরি নেগলিজেন্স এই এক্সাম্পলটা তোমাদের মনে থাকবে, কেমন? ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। ইথনেসিয়া মানে কি? ইথনেসিয়া উইলফুল মার্সি কিলিং বুঝো? মার্সি মানে দয়া করে হত্যা করেন। ডাক্তারকে জি বলবে স্যার। যে দয়া করে হত্যা করেন, দয়া করে আমাকে মেরে ফেলেন। কাদের, কোন রোগীরা বলবে? ইনটলারেবল পেইন, ইনকিউরেবল ডিজিজ, কেমন? যেগুলো ভালো হয় না, যেমন ক্যান্সার হয়েছে, তাই না? বোন ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারে এত ব্যথা হয় যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে যাবে, বোন ম্যারো এক্সামিন করবে। হাসপাতালে যারা এই ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট করে, বিশেষ করে সৌদি আরবে আমি ছিলাম, গল্পটা শুনবা নাকি? সত্যি কথা, কেমন? ইয়েস স্যার, শুনবো। আমাদের জি, ডক্টর স্যার। মঞ্জুর মুর্শেদ, হি ওয়াজ ওয়ার্কিং ইন কিং ফয়সাল, is a specialist, মানে কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল ইন রিয়াদ, ক্যাপিটাল সিটি অফ সৌদি আরবিয়া। সেখানে তো আমাকে বলতেছে, আমরা 1 বছর ছোট, বলছে ভাই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই যে এখানে যতগুলো ক্যান্সার রোগী, এক একটা চিকন হয়ে গেছে, এক একটা খেতে পারে না, কত রকমের কমপ্লিকেশন, ড্রাগ দিলেই তার রিয়েকশন হয়, তারপরে একটা পাংচার করতে গেলে বোন ফুটা করে, বোন মেরো নিলে চিৎকার করে, এদের বেঁচে থাকার আর যে কষ্ট, তার চেয়ে মরে গেলেই মনে হয় ভালো হয়। সব ডাক্তাররা এই আলোচনা করে। তো আপনি একটু বলেন দেখি, হোয়াট ইজ দ্য অপিনিয়ন, রিলিজিয়ন কি বলে, আমাদের ইসলাম ধর্ম কি বলে? এদেরকে যদি আমরা ওষুধ দিয়ে মেরে ফেলি, তাহলে কি আমাদেরকে গুনাহ হবে কিনা? আমি বলি, ইয়েস, গুনাহ হবে। ইউ হ্যাভ নো রাইট টু কিল এ পেশেন্ট। You have the right to let every patient get proper treatment and get the new life and improve করার জন্য আপনি চেষ্টা করবেন। You have no right to kill. এখন কোন রোগী বলে, আমি আর বাঁচতে চাই না, আপনি আমাকে ওষুধ দিয়ে মেরে ফেলেন, অ্যানেস্থেসিয়া দেন বেশি করে, আমি আর ঘুমের থেকে আর না জাগি, কেমন? কাজে এটাকে বলা হয় ইউথেনেসিয়া মানে হলো দি উইলফুল, যারা ইচ্ছা করে, যারা মরতে চায়, এই সমস্ত মানে টার্মিনাল ডিজিজ বা ইনকিউরেবল ডিজিজ অথবা ভেরি ভেরি পেইনফুল ডিজিজ ক্যানট বি টলারেটেড। তখন পেশেন্টটা তখন ডাক্তারকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, চোখের পানি ফেলতে থাকে যে আমাকে আপনারা ওষুধ দেন এমন ভাবে যেন আমি আর মরেই যাই, আমি যে বাঁচতে চাই না, কেমন? কাজে ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু টেক দ্যাট ডিসিশন, কেমন? এর জন্য দেখা যায় কয় ধরনের আছে, যে ইউথেনেসিয়া কিন্তু আমেরিকার কোন একটা স্টেটে এটা অ্যালাউড, কেমন? আবার অস্ট্রেলিয়ার কোন একটা জায়গায় অ্যালাউড, 2-3টা জায়গা আছে এখানে তারা অ্যালাউ করেছে, কিন্তু পৃথিবীর কোনো দেশে আর বাকি কোনো দেশে এটা অ্যালাউড নয়। ইট ইজ নট অ্যালাউড ইন বাংলাদেশ, কেমন? বুঝছো তো নাকি? হ্যালো, জি স্যার, বুঝছি। জি ইউথেনেসিয়া, অ্যাক্টিভ স্যার, এটা কি ইসলাম ধর্মে জায়েজ? না, ইসলাম ধর্মে এটা হারাম। এটা হলো কিলিং দ্য পিপল, মানুষকে হত্যা করলে যে অপরাধ, ডাক্তার উইল বি এ মার্ডারার। যদি কোনো ডাক্তার এটা করে, তার মার্ডার করার বা হত্যা করার তার গুনাহ হয় ইসলাম ধর্মে, কেমন? ইউল বিকাম এ মার্ডারার। এই মার্ডারের পরিবর্তে তাকে মার্ডার করা আবার জায়েজ হবে, আর কিয়ামত পর্যন্ত তাকে দোজখে জ্বলতে হবে, এটা কোনো সন্দেহ নাই, কেমন? ইউ হ্যাভ নো রাইট টু কিল এনি পারসন। এটা এটা ক্রিমিনাল অ্যাবর্শনই হোক অথবা ইউথেনেসিই হোক, কোনো অবস্থায় ইউ হ্যাভ নো রাইট টু কিল এ হিউম্যান বিং। মনে থাকবে, জেনেভা ডিক্লারেশন আছে না, আপ টু আটমোস্ট রেসপেক্ট ফর দ্য হিউম্যান লাইফের প্রতি রেসপেক্ট কি হত্যা করা? ইউথেনেসিয়া মানে হত্যা করা বলা হয়। কাজে এটা কোনো রেসপেক্ট নয়। হ্যাঁ, আমি আপনাকে রেসপেক্ট করি, আমি খুন করলাম আপনাকে, এটা কি রেসপেক্ট হলো? এটা অমানবিক কাজ। কাজে ইউথেনেসিয়া ক ধরনের আছে? একটা আছে অ্যাক্টিভ অথবা পজিটিভ, আর একটা হলো প্যাসিভ অথবা নেগেটিভ, আর একটা ভাগ করে ভলান্টারি অথবা ইনভলান্টারি। কেমন? অ্যাক্টিভ আর পজিটিভ কি? এটা হলো পজিটিভ মার্সিফুল অ্যাক্ট where killing is done by administration of lethal dose of
opium or other narcotic drug to hasten, to speed up the death of the person, of the patient, to end the useless suffering or meaningless existence of a patient. In the Islam ধর্মে এটা একেবারেই হারাম, মনে থাকবে। জি জি স্যার। স্যার। হ্যাঁ, কাজে অ্যাক্টিভ হলো যে তাকে নার্কোটিক ড্রাগ দিয়ে, ওপিয়াম দিয়ে দাও, ইনজেকশন করে বাস আস্তে আস্তে মরেই যাবে, কেমন, অথবা অ্যানেস্থেসিয়া দিয়ে দাও, মরে যাবে, ওভারডোজ, মরে যাবে। এটা হারাম আমাদের ধর্মে। Number 2, passive or negative euthanasia. Passive or negative euthanasia means discontinuing or not using extraordinary life sustaining measure. Discontinuing or not using extraordinary life sustaining measure. তার মানে কি, একটা রোগী খুব ক্রিটিক্যাল এজ, অথবা তার ক্যান্সার, অথবা কোনো খুব অবস্থা কমপ্লিকেটেড, কেমন, complications of diabetes, blood pressure and cancer and everything, kidney damage, heart damage, বিভিন্ন কাজে হন চিন্তা করছে ওরে আর লাইফ সাপোর্ট দিয়ে লাভ নেই, ওকে লাইফ সাপোর্ট দরকার নেই, অক্সিজেন দরকার নেই, সব না দিয়ে এমনি মরতে দাও। এটাকে বলা হয় প্যাসিভ ইউথেনেসিয়া। তার মানে এইটাও একটা মার্ডার করা, মানুষকে তার প্রাপ্য যে চিকিৎসা থেকে বঞ্চিত করা, কেমন, তাকে অক্সিজেন না দেওয়া, তাকে বঞ্চিত করা, ঠিক না? এখন করোনা রোগীদেরকে অক্সিজেন না দেওয়া মানে কি, বঞ্চিত করা। গভর্নমেন্ট যদি এইসব ব্যবস্থা না করে জনগণের জন্য, তাহলে গভর্নমেন্ট জনগণকে বঞ্চিত করেছে, কেমন। বা কোনো ধনবান ব্যক্তিরা যদি এইগুলো না করে, এমপি, মিনিস্টাররা, স্বাস্থ্যমন্ত্রীরা, মন্ত্রণালয় যদি তাদের টাকা পয়সার ফান্ড চুরি করতেই থাকে, আর জনগণের এইগুলা আইসিইউ না করে, বিভিন্ন জায়গায় চিকিৎসার ব্যবস্থা না করে, তার মানে তারা দে আর কমিটিং দি ক্রাইম অফ অ্যাক্ট অফ অমিশন, কেমন, অমিশন, কমিশন সবই, মানে ইউথেনেসিয়া করতেছে তারা। তবে এটা আল্লাহর কাছে পানিশমেন্ট পাবে তারা, কেমন। ভলান্টারি ইউথেনেসিয়া মানে কি, এট দি উইল অফ দি পারসন। যখন রোগীরা বলবে যে আমাকে ইউথেনেসিয়া করে মেরে ফেলেন, এটাকে বলা হয় ভলান্টারি ইউথেনেসিয়া। আর যদি রোগীরা বলে নাই, কিন্তু যারা দেখতেছে, আত্মীয় স্বজনরা বা ডাক্তাররা, তারা করতেছে, তাহলে বলা হয় ইনভলান্টারি, এগেইনস্ট দ্য উইল অফ দি পারসন। রোগীটা বলে আমাকে বাঁচান, আর ডাক্তার বলে কি না তোরকে বাঁচাবো না, আত্মীয় স্বজন বলে না তোর বাঁচানোর দরকার নেই, তুই চলে যা, কেমন। এটাকে বলা হয় ইনভলান্টারি ইউথেনেসিয়া। তো আরেকটা আছে নন ভলান্টারি অথবা ইররিভার্সিবল। এটা হলো পারসনস ইনক্যাপেবল অফ মেকিং উইশেস। কোন রোগী যখন আনকনসিয়াস হয়ে যায়, কমাতে চলে যায়, তখন সে কিছু বলতেও পারে না, আমাকে বাঁচান অথবা মারেন, বলতে পারে, সে তো জ্ঞান চলে গেছে, তখন তার আর এটি বলার অধিকার বা ক্ষমতা হারিয়ে ফেলেছে, তখন তারকে বলা হয় নন ভলান্টারি। তখন তার বলাও কিছু নাই, আর না বলারও কিছু নেই, না বলার দেশেই চলে গেছে, কেমন, কমা। কমার পরে কি হয়, সাধারণত ডেথ হয়। কমা থেকে ফিরে আসে খুব কমই লোক, আল্লাহর মেহেরবানি যারা, তারাই ফিরে আসে। তো যাই হোক, ইউথেনেসিয়া সম্পর্কে তুমি জানতে পারলে। তাহলে নন ভলান্টারিটা কি পারমিটেড কিনা? নন ভলান্টারি অনেক সময় বেঁচে যায়, আল্লাহ খুব কম যারা ফিরে আসে। স্যার মনে করেন যে মানে একজন পেশেন্ট অনেক বছর ধরে কোমায় আছে, তো মানে তেমন কোনো আশা নাই, তো তারটা কি পারমিটেড কিনা, এটা কি গুনাহ হবে কিনা? দেখো, একটা হলো যে আমাদের ইসলাম ধর্ম, কেমন, আমাদের ধর্মে যারা পন্ডিত, স্কলার বা বড় বড় আলেম সমাজ আছে, তাদের মধ্যে অনেক সময় স্কুল অফ থট ডিফারেন্ট হয়, কেমন, গবেষণা নিয়ে ফলাফল ডিফারেন্ট হতেই পারে, কেমন। তবে তোমার ইয়েতে কি বলে, একটা লাইফটা এখন যে অবস্থায়, এখন মডার্ন ইকুইপমেন্ট দিয়ে তাকে ইয়ে দিয়ে কি বলে, এই ভেন্টিলেটর বা মডার্ন ইকুইপমেন্ট দিয়ে তাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চেষ্টা করা হয় যাতে করে সে বেঁচে থাকে, কেমন। কিন্তু কজনের ক্যাপাসিটি আছে আমাদের দেশে টু মেনটেন দি কস্ট অফ দ্যাট মডার্ন ইকুইপমেন্ট, যেটা ভেন্টিলেটর যেগুলো বা লাইফ সাপোর্ট একদিন দিতে গেলেই 1 লক্ষ টাকা, মনে করো। 1 লক্ষ টাকা ডেইলি খরচ করে কয়টা মানুষ পারবে? আমি এটা বাস্তব কথা বলি, গল্পটা শুনবা, গল্পটা এটা সত্যি কথা। আমার ছোট ঢাকাতে ছিল, ওদের বসুন্ধরা নাম শুনছো তাই না? বসুন্ধরা অ্যাপোলো হসপিটালের কাছে ওর বাসা ছিল। তো রাস্তাটা ক্রস করবে, এই গত রোজার আগে রোজায় ক্রস করতে গিয়ে, মানে সে ফুটপাতের এখানে মানে একটু দাঁড়াইছে আর কি, একটা বাস তার পাশে ছিল দাঁড়ানো,
স্টপেজে আরেকটা বাস জোরে এসে ওই বাস যে দাঁড়ানো এবং সে যে দাঁড়িয়ে আছে জোরে দৌড়ে মানে স্পিডে এসে তাকে চাপা দিয়ে মেরে ফেললো। কেমন এমন জোরে চ্যাপ্টা হয়ে গেল, আমার ভাইটার সাথে সাথে ওর জ্ঞান হারিয়ে ফেলতেছে, হাতে মোবাইলটা ছিল, একটা লোকজন দৌড়ে আসছে, ও লাস্ট কথা বলছে যে এই মোবাইলটা আমার একমাত্র মেয়ে, 1 নম্বরে ওর নাম, টিপ দিয়ে বলবেন যে আমি এই অবস্থায় আছি। তো ওইটা বলে অজ্ঞান হয়ে গেছে। এখন ওকে অ্যাপোলো হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে রাখলো 11 দিন, প্রতিদিন তাকে লাইফ সাপোর্টে রাখছে 1 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা। তো এখন আমি যখন লাস্টে গেলাম 10 দিনের দিন 11 দিন গেলাম, গিয়ে দেখলাম যে অলরেডি সাইন্স অফ ডেথ, তার হাত পা কালো হয়ে গেছে, ফুল হয়ে গেছে, নো সাইন্স অফ ব্রিদিং, তার শ্বাস প্রশ্বাস নাই, তার কোনো পালস নাই, রেডিয়াল পালস, ক্যারোটিড পালস, সেন্ট্রাল কোনো দিক থেকে কিছু নাই, সব ডেথ অলরেডি। তারে শুধু আর্টিফিশিয়াল দিয়ে রাখছে, মানে ওদের টাকার লোভ, ডেইলি রাখতে পারলেই ওদের 1 লক্ষ টাকা বিল। কেমন এইটা এত টাকা কে দিবে বলো? এখন আমি তখন ডিউটি ডাক্তারকে বললাম যে আমি ফরেন্সিক মেডিসিনের প্রফেসর, আমি all the sign symptoms he is dead, why you are continuing this life support? এই ধোঁকা প্রতারণা কেন করতেছেন আপনারা? এটা খুলে দেখেন, এটা যদি সে ব্রিদিং নিতে পারে তাহলে সে জীবিত, ব্রিদিং না নিতে পারলে সে তো ডেড, তার কোনো কিছু নাই, তার নল টল ঢুকায় রাখছে নাক দিয়ে মুখ দিয়ে অনেক কিছু। এখন এই সমস্ত ধমক টমক দিছে পরে সব ডাক্তারের সাথে জানাইছে, এবার রাতেই ওরা এই করছে, হ্যাঁ সকালবেলা ডিক্লেয়ার করছে ও হি ইজ ডেড। কেমন আমি রাতে দেখলাম, ওই রাত্রি শেষে ডিক্লেয়ার করলো যে হি ইজ ডেড। তো পরে আর দিন রাখে নাই, আরো রাখলে তো ওদের আরো টাকা ওরা পাইতো। আমরা সবাই একলা তো দিতে পারি না, সব মিলে আমরা আত্মীয় স্বজনরা টাকা জোগাড় করে ওদের বিল দিয়ে আমরা ডেড বডি নিয়ে আসলাম রোজার ভিতরে। এখন পোস্টমর্টম করবে, আমি বললাম পোস্টমর্টম দরকার নাই, আমরা ওই কোনো কারোর উপরে কোনো ক্লেম নাই যে অ্যাক্সিডেন্ট করছে অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কারোর উপরে না, লিখিত দিয়ে পুলিশের কাছে দিয়ে তারপরে ডেড বডি ওই দিনই বিকাল সন্ধ্যার আগে আমরা দাফন করলাম। এই হলো অবস্থা। তো দেখো, এই যে তোমার লাইফ সাপোর্টের নামে এটা জীবনটাকে কষ্ট দেওয়া, এটা মোটেও ঠিক নয়। প্রফেট মুহাম্মদ ইসলামের হাদিসগুলো তোমরা জানো, যেহেতু একটা মৃত ব্যক্তিকে 5টা কাজ করা হচ্ছে খুব তাড়াতাড়ি, মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন দেওয়া। অলরেডি হি হ্যাজ ডাইড, তাকে শুধু ডেড পার্সনকে জীবিত রাখার একটা ভান করা হচ্ছে লাইফ সাপোর্ট দিয়ে, এবং হারাম রুজি করতেছে ওরা। এই শয়তানের গোড়া গোষ্ঠীগুলার এই হাসপাতালগুলা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে এগুলোকে জরিমানা করে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। এই প্র্যাকটিস, একটা মৃত মানুষকে লাইফ সাপোর্টের নামে কতদিন রাখে। এই পানিমন্ত্রী আব্দুর রাজ্জাককে রাখছিল লন্ডনের এডওয়ার্ড হাসপাতালে লাইফ সাপোর্টে, এই কত কোটি টাকা আসছে। তুফাইল আহমদ তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা দিছে, এগুলো সব চোর ডাকাইতের ফান্ড থেকে দিছে। তো টাকা পায় কোথায়? ওদের বেতন কি কোটি কোটি টাকা ছিল? তবু তার টাকা দিয়ে মোটামুটি সবাই মিলে ওরা নিয়ে আসছে ডেড বডি। কেমন এখন কথা হচ্ছে, এইগুলো সাধারণ তথ্য তোমাদেরকে বুঝতে হবে যে এই লাইফ সাপোর্ট আমাদের মডার্ন ডেফিনেশন অফ ডেথ চ্যাপ্টারটা আমরা পড়াবো নেক্সট ওয়ে। তখন what is the definition, modern definition of death? When the life support modern equipments will be withdrawn and the patient cannot take breathing automatically, he is declared as death. Come on, he must be declared death. এই ডেথ মানুষকে তুমি এইভাবে আর্টিফিশিয়াল ধোকা দিয়ে রাখা কোনো অর্থ নেই। তো যাই হোক, এটা একটা কষ্ট দেওয়া, আত্মাকে কষ্ট দেওয়া, এটা একটা বড় গুনাহ। তাড়াতাড়ি দাফন করে দেওয়া, এটা পরিবারের জন্য টাকা পয়সা অপচয় নষ্ট হয় না। একটা মানুষ এত টাকা পয়সা গুলো এইভাবে না খরচ করে হাসপাতালকে না দিয়ে, এটা দিয়ে ওর ফ্যামিলি চলতে পারে অনেক বছর, তাই না? আচ্ছা যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। হ্যালো, জি জি, স্যার, স্যার। শুনতে পাচ্ছি। তাহলে তোমরা কি বলো? এই এই কি বলে, এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা, আশা করি নাকি? জি স্যার। জি, স্যার। আচ্ছা, আমার মনে হয় টাইম আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। We should respond, go back to our rule call. কেমন আমরা 1 2 3 করে কল করি, তোমরা রেসপন্ড করো, নাকি অ্যাবসেন্ট যারা শুধু বলবা? স্যার অ্যাবসেন্ট গুলো বলতে পারবে স্যার। স্যার এর আগে হ্যাঁ, বলো। এর আগে যেসব ক্লাসগুলো হয়েছে হ্যাঁ। ওই পিডিএফ গুলো কি স্যার হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? জি না, কি আগে স্যার আমাদের এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে আপনার সাথে, এই পিডিএফ গুলো কি স্যার হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে কিনা জি স্যার। আমরা তো জানি, স্যার তো ডিভাইস তো তোমরা ভালো জানো, আমরা যারা স্যার মহিউদ্দিন ভাইকে বললেও চলবে, মানে আপনি যদি ওনাকে বলেন ফাইলগুলো দেখাই দেন, উনি পাঠাই দিতে পারবে আমার নাম্বারে। আচ্ছা ঠিক আছে, এটা একটা ব্যবস্থা করা যাবে, এটা কোনো ব্যাপার না। হোয়াটসঅ্যাপে
পাঠাতে বললে তো আরো ভালো, তোমরা দেখে দেখে আরো পড়লা, এমনি ছবি তুলো, তাই না, আবার হাতে জি, স্যার। লিখো, তাই না? জি স্যার। এটা তো সাথে সাথে যে লেসন, এটা তো ডাইরেক্টলি হচ্ছে, কেমন? আর পাঠানো যায়, আলহামদুলিল্লাহ আমরা পাঠিয়ে দিব, অসুবিধা নাই। তোমরা বেনিফিট পাও, আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট ইনশাআল্লাহ, কেমন? তো এই টেকনোলজি গুলো আমাদের শিখতে হবে, তোমার সাথে সাথে আমরা শিখতে পারতেছি, এটা আমরা খুব খুশি। বিশেষ করে আমি খুব আল্লাহ শুকর জানাই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের ছেলে মেয়েদের কাছে বলে যে আব্বু একটু শিখাই দাও, বলে আব্বু তুমি টিপে টিপে শিখবা। এখন টিপ দিতে তো আমার ভয় লাগে, কারণ তোমার টিপ দিতে ভয় করে না, তোমার তো আধুনিক ছেলে পেলে, তাই না? এটা শিখতে তো কোনো দোষ নাই, এটা পিঁপড়া থেকে শেখা যায়, এটা ওয়ার্ড বয় থেকে শেখা যায়, এটা ছোট্ট ছেলের থেকে শেখা যায়, এই মহিউদ্দিন থেকে শেখা যায়, ওই আমাদের বড় বড় শিক্ষিত স্যারদের থেকে শেখা যায়। আল্লাহ তাআলা শেখার জন্য লজ্জাবোধ করেন না নিজেই, তাহলে আমরা যদি লজ্জাবোধ করি তাহলে কি আমরা তো আল্লাহ চাইতে বড়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের তো আরো খুশি হওয়ার কথা যে আমি সবার কাছ থেকে শিখতে পারি, আমি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই যে আকাশ আমার কি শিখায়? উদার হতে। এই যে বাতাস আমাকে কি শিখায়? কর্মী হতে। পিঁপড়া আমাকে কি শিখায়? ওরা যেভাবে অ্যাক্টিভ আর যে ডিসিপ্লিন দল বেঁধে চলে, ওরকম স্ট্রং, দেখ একটা পিঁপড়া তার থেকে 20 গুণ 40 গুণ বেশি ওজনের জিনিস বহন করতে পারে, মানুষে পারে না, কেমন? যদি শিক্ষার তো আমাদের শেষ নাই, কাজে আমরা সবার থেকে শিখতে পারি, আল্লাহর সৃষ্টি থেকে আমরা শিখতে পারি। আল্লাহ সুবহানাহু শিখার জন্য সব স্কোপ দিয়ে দিয়েছেন, তোমরা যদি বেনিফিট হয় আমরা পাঠিয়ে দেবো, মহিউদ্দিনকে বলবো, কেমন? হ্যালো। জি স্যার। স্যার আজকে অ্যাবসেন্ট গুলো স্যার নেন। স্যার রোল 6, রোল 6, হ্যাঁ রোল 6, দেন স্যার 23, 26, 23 স্যার। ও 23 মানে 23, 6 23, তারপরে দেন 31, দেন 31, হ্যাঁ 31, 31, দেন স্যার 35, 35, আচ্ছা 35, লাস্ট হচ্ছে স্যার 37, লাস্টে হলো 37, 37, কেমন? এই যে আজকের অনুপস্থিত, কেমন? জি স্যার। আর স্যার ওই দিনের রহমানের ইয়েটা বলো। স্যার ওইটা স্যার আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার। আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছো? জি স্যার, ওইটা হোয়াটসঅ্যাপে দিয়েছি। এতে ভালো, তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেকশন থাকাটা আমাদের জন্য খুবই, আই ফিল ভেরি, আল্লাহ শুকর আদায় করি আমি। ওই গর্ব অহংকার মানুষের খাটে না, গর্ব অহংকার কার প্রাপ্য জানো? আল্লাহ তাআলা। স্যার প্রশংসা কার প্রাপ্য? আল্লাহ তাআলা। কাজে এই প্রাপ্য যাকে দিতে হবে, কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো ঠিক আছে, তাহলে তোমাদেরকে আপাতত আমাদের তো সময় শেষ, রুল আমরা প্রেজেন্ট, হ্যাঁ বলো। স্যার কার 2 দিন কেন? বুঝি নাই স্যার আমাদের ফরেনসিকের কার্ডের ডেটটা আমরা 2 দিন দেখতেছি, এরকম 2 দিন কেন? ও 2 দিন কেন? আচ্ছা আচ্ছা, রুটিনটা। জি স্যার। ভালো কথা। কমিউনিটি মেডিসিন 2 দিন আর আমাদের 2 দিন, কেমন? এটা যেহেতু আমাদের ইয়েটা কি বলে, ফরেনসিক মেডিসিন আমরা 18 তারিখে কার্ড থেকে 4, আবার 8 থেকে 13, 2 দিন কেন? প্রথম দিনে আমরা অর্ধেক, তোমরা যেটা 50 জন, তো 50 জনের অর্ধেক যদি আমরা প্রথম দিনে নিয়ে নিই, তাহলে বাকি অর্ধেক দ্বিতীয় দিন নিব, কেমন হবে? ভালো হবে না ইনশাআল্লাহ? জি স্যার। জি স্যার, ভালো হবে। সেম এক্সাম 2 দিন দিব, এটা কি? হ্যাঁ তোমরা অর্ধেক অর্ধেক দিবে, একসাথে তো আমরা সবাইকে নিতে পারবো না। এখন আরেকটা কথা হলো যে ধরো এখানে মেনশন করা হয় না রুল নম্বর গুলো, মেনশন করে দিলে আরো ভালো হইতো, তাহলে ওইটা আমরা স্যারকে বলবো, আমাদের স্যারকে বা আমাদের সাইফুদ্দিনকে বলবো যে রুল নম্বর গুলো মেনশন করে দিলে আরো ভালো হতো, কোন কোন রুল নম্বরে এই যে থাকবে। সাধারণত আমরা যেই নিয়মে পরীক্ষা নেই বোর্ডের, কেমন, চিটাং ইউনিভার্সিটিতে, সেটা নিয়ম হলো 12 জন থেকে 18 জন পর্যন্ত ক্যান্ডিডেট একদিনে পরীক্ষা দিবে ভাইবা, কিন্তু রিটেন দিবে একসাথে সবাই। রিটেন যখন হবে, রিটেন দিবে হলের ভিতরে সবাই একসাথে, কিন্তু ভাইবার সময় আমরা ম্যাক্সিমাম তোমার 12 জন থেকে 18 জন পর্যন্ত, 18 জনের উপরে আমরা একদিনে ভাইবা নেই না। তবে হ্যাঁ অনেক সময় নেই, কিরকম, সকালে মর্নিং শিফট করে একটা পরীক্ষা নেই, আবার ইভিনিং শিফট করে আরেকটা পরীক্ষা নেই। ইভিনিং শিফট মানে কি, মর্নিং শিফট হয়ে গেল পরীক্ষা, ধরো 1 ঘন্টা আমরা আধা ঘন্টা রেস্ট নিলাম, চাটা খেলাম, তারপরে আবার শুরু হয়ে গেল সেকেন্ড হাফ। তার মানে আগামী দিনের পরীক্ষা আমি আজকের দিনে নিয়ে গেলাম, একটা দিনকে আমি আগে নিয়ে বাঁচিয়ে দিলাম, কেমন? এরকম আমরা করি। তবে যেহেতু এটা কার্ড ফাইনাল, তোমাদের জীবনে প্রথম পরীক্ষা তোমরা দিবা, রিটার্ন পরীক্ষা, যেটা আমরা এমসি
হিসাবে দিব মাল্টিপল চয়েস কোশ্চেন, আর ভাইবাটাও নিব ধরো একটা প্রশ্ন করব সংক্ষিপ্ত, যেহেতু এটা আমাদের বিশ্বব্যাপী মহামারী প্যান্ডেমিকের সময় আমরা পূর্ণাঙ্গ ক্লাস নিতে পারতেছি না, পূর্ণাঙ্গ জিনিসগুলো আমরা পাচ্ছি না, তোমাদের সাথে আমাদের দূরত্ব, একই ক্লাসে তোমাদেরকে পাচ্ছি তোমরা যার যার ঘরে, আমরা যার যার ডিপার্টমেন্টে কত দূরে, কাজে সবকিছু সংক্ষিপ্ত করে আমাদের অনেক সময় প্রিসাইজ করে ভেরি ইম্পর্টেন্ট গুলো আমরা নিব এবং সেইভাবে তোমাদেরকে আমরা গাইড দিব, কেমন? ইনশাআল্লাহ তাআলা। স্যার এমসিকিউ কি 2 দিনে হবে? এমসিকিউ রিটেনটা যেটা আমরা নিব, রিটেন মনে হয় অর্ধেক, যদি আমরা এই যে প্রথম 18 দিনে যদি তোমাদের সাথে আমরা কথা বলতে চাই, যে এখন যেভাবে তোমাদের সাথে আমরা এইভাবে তো আমরা বসবো, কেমন? এইভাবে আমাদের কনভারসেশন হবে। তাইলে আমরা এমসিকিউটা তোমাদেরকে যদি এভাবে দিয়ে দিই আমাদের লেকচারের মতো, তোমরা দেখতেছো কেমন, এমসিকিউটা তোমার সাথে সাথে উত্তরটা বলে দিতে পারবা, কেমন? হয়ে গেল। তারপরে এমসিকিউ শেষ হওয়ার পরে তোমার এই ভাইবাটা আমরা শুরু করলাম, মুখের প্রশ্ন, রোল নাম্বার 1 বলবো, হ্যাঁ অমুক, আচ্ছা তুমি এই প্রশ্নটার উত্তর বলো, দিস ইজ দ্য কোশ্চেন এন্ড ইউ উইল গিভ দি আনসার, কেমন? তোমার একটা নাম্বার আমরা এখানে দিয়ে দেবো, তাহলে ভাইবাটা আমরা পেয়ে যাই এইভাবে, কেমন? এটা তোমার যদি আরো ভালো কোনো আইডিয়া থাকে, আমাদের অন্যান্য স্যাররা আছে, তারাও ভালো আইডিয়া দিবে, পারভেজ স্যার দিবে, শালম স্যার দিবে, আমাদের লেকচারাররা দিবে। ফলে আমরা অনলাইনে, দিস ইজ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স দ্যাট উই আর going to take inshallah the written examination and viva examination, কেমন? এর জন্য আগের কোনো ইতিহাস নাই, এই কোনো প্রতিষ্ঠানের কোনো ইতিহাস নাই, কাজে তোমরা হচ্ছে ফার্স্ট ব্যাচ, 6th ব্যাচ ইজ দ্য ফার্স্ট ব্যাচ যারা অনলাইনে আমাদের ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন পরীক্ষা দিতে তোমরা আসবা, কেমন? তোমরা পরীক্ষা দিবে। বলো স্যার, ভাইবার জন্য কোনো সাজেশন দিলে ভালো হতো। ভাইবার জন্য সাজেশন আমরা যখন পড়াই তখন সাজেশন সাথে সাথে পেয়ে যাও। আজকে যখন পড়াইলাম এর ভিতরে সাজেশন পেয়ে গেছো না, তাই না? মানে স্যার যেমন ভাইবাতে কোশ্চেন হবে একটা, তো এখন আমরা সেই একটা কোশ্চেনের জন্য মানে কিভাবে পড়বো? সব লেকচারে কি সবগুলো পড়া দরকার? সবগুলো লেকচার তো আমাদের, এইগুলো তো নাটশেল, সেই লেকচার যেগুলো আমরা বলি ইম্পর্টেন্ট গুলো বলে দিই, যে এগুলো ইম্পর্টেন্ট, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এগুলো সব তো তোমাদের জানা খুবই সহজ হয়ে যাবে যদি তুমি ইন্টারেস্টেড হও, কেমন? এটা আইনের সাবজেক্ট, এই আইন তোমরা যদি জানো তাহলে ইউ ক্যান সেভ ইউর সেলফ, ইউর স্কিন, ইউর লাইফ, সেফটি, সিকিউরিটি ফর ইউর সেলফ। ডাক্তারি করতে গেলে তোমাকে আগে নিজে বাঁচতে হবে, তোমার নিজকে বাঁচানোর জন্য এই ফরেনসিক মেডিসিনের নলেজ দরকার, আইনের নলেজ। আর যদি না জানো তখন বিপদে পড়ে কেউ সাহায্য করতে পারবে না তোমাকে, কেমন? তখন জেল জুলুম আল্লাহ না করুক, এগুলো হয়ে গেলে তখন খারাপ, মানুষে হাসবে, বলে এই ডাক্তার সাহেব আইনই জানে না, কিভাবে কাজ করতে হবে তাও জানে না, ওনার অধিকার কোনটা সেটাও জানে না, কোন জায়গায় কি করতে হবে, আইন কি আছে এটাও জানে না, তাহলে তো হবে না। কাজে ইসলামিক আইন কি আমরা সেটাও পড়াচ্ছি, আমাদের কোর্টের আইন কি তাও পড়াচ্ছি, আমাদের যে প্রত্যেকটা সাবজেক্টে কোনটা মেডিকেল লিগাল, ইথিক্যাল কোনটা আনইথিক্যাল, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করা দরকার কোনটা অ্যাভয়েড করতে হবে, এবং নেগলিজেন্সি কিভাবে অ্যাভয়েড করতে হবে, সেটা আমি আর নেক্সট লেকচার ক্লাসে আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আমি 1 ঘন্টা লেকচার নিব। তারপরে মঙ্গলবার দিন সেকেন্ড আওয়ারটা আমি দিব তোমাদের লেকচারার যে স্যার আছে আমাদের এখানে, সাইফুদ্দিন স্যার নিবে একটা টিউটোরিয়াল ক্লাস, কেমন? আগামী মঙ্গলবার দিন সেকেন্ড আওয়ারে। আর বৃহস্পতিবার দিন ফার্স্ট আওয়ারে লেকচারটা নেবে তোমাদের রিদওয়ান রহমান স্যার, এবং সেকেন্ড লেকচার আওয়ারটা নিবে তোমাদের লেকচারার স্যার যে আছে, নাম হলো জাহিদুল ইসলাম সোহেল। তো সোহেল স্যার নিবে তোমার টিউটোরিয়াল ক্লাস, কেমন? সপ্তাহে 2 ঘন্টা আর কি টিউটোরিয়াল, আর বাকিগুলো লেকচার ক্লাস। যে আমরা এইভাবে আপাতত ভাগ করেছি। তো এর মধ্যে তোমাদের আসবে পরীক্ষা তো তোমাদের ডেট দেওয়া আছে 18 তারিখ এবং 19 তারিখ, কেমন? আর 15 তারিখ 16 তারিখ কমিউনিটি মেডিসিন কমম্যাট, তাহলে কমম্যাট বা কমিউনিটি মেডিসিনটা আগে 15 তারিখ এবং 16 তারিখ। তাহলে 15 তারিখ রোল নম্বর 1 থেকে 25 ধরো, আর দ্বিতীয় তারিখ ধরো, সেকেন্ডে ধরো 1 থেকে 26 থেকে 50, তাহলে অর্ধেক করলে তো আমাদের 2 দিন হয়ে যায়, প্রথম অর্ধেক প্রথম দিন, তারপর অর্ধেক দ্বিতীয় দিন, কেমন? কাজে আমরা যে লম্বা চূড়া যে বোর্ডের সময় যেভাবে অনেক ডিটেল এবং অনেক কিছু আমরা যাই, সেভাবে যাব না, তোমাদের জন্য যাতে সহজ হয় সেভাবে চেষ্টা করবো, কেমন? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে তোমাদের এই অনেক সময় তোমরা ধৈর্য ধারণ করে থাকলা, ইনশাআল্লাহ আল্লাহ যেন ধৈর্যশীল
হওয়ার তৌফিক দেয় আমাদের সবাইকে, বলো আমিন। হ্যালো, সবাই কি আছো না চলে গেছো? জি স্যার, আসি স্যার। আমি স্যার, স্যার আছি। আচ্ছা আচ্ছা, বলো দেখি ধৈর্যের কি কি পুরস্কার আছে, তোমরা কে কি বলতে পারো? ধৈর্য ধারণ করলে পরে কি কি পুরস্কার আল্লাহ তাআলা দিবে, এটা সম্পর্কে কেউ বলতে পারো? দু একজন বলো দেখি। আমাদের মনিটর বেলাল, বলো দেখি ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? কোরআন শরীফের কোন আয়াতটা জানো? নো স্যার। ফিমেল মনিটর আফনান, বলো দেখি কোরআন শরীফে কি কি আয়াত আছে ধৈর্য সম্পর্কে, পেশেন্স, সবর। সবর কোথায় কি আছে বলো দেখি। স্যার আয়াত তো জানি না স্যার। জানো না? এনিওয়ান, কেউ জানলে বলো, না জানলে বলো ঠিক স্যার আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাশাআল্লাহ, তোমার নাম তারপর কি, স্যার রোল নাম্বার কত? স্যার 48 ওয়াসিকানুহা। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। সুন্দর একটা আয়াত বলেছো, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে স্যার সূরা তখন আসরে বলার আগে তুমি যখন কোরআন শরীফের আয়াত বলবা, এমনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এইভাবে বলবা না, বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আয়াতটা বলবা। এখন আবার জি বলো, স্যার। আবার বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো কি তার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যশীলদের সাথে আছেন, কাজে ধৈর্যশীল যারা মানে frustrated হবে না, নিরাশ হবে না, মন ভাঙবে না। ভাঙা মনে অমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, একবার ধৈর্য হারা হয়ে গেল, এগুলো বিষ খেয়ে মরে গেল। ধৈর্যশীল থাকবে, সে ওইসব কাজ করবে না, কেমন? সে ধৈর্যশীল থাকবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরপরে আয়াতগুলো আমি বলি, তোমরা শোনো, কেমন? এরপরে অন্যান্য জায়গায় আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু সবরকারীদেরকে ভালোবাসেন। সবর যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভালোবাসেন। কাজে আল্লাহ ভালোবাসা চাও, তাহলে সবরকারী হতে হবে, কেমন? তারপরে আরেকটা জায়গায় আয়াত আছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইউআফফাস সাবিরিন আল্লাযিনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে তাদের পুরস্কার হচ্ছে আনলিমিটেড পুরস্কার দিবেন আল্লাহ সুবহানাহু বেগাইরে হিসাব, মানে কি হিসাবের বাইরে, অচিন্তনীয় এবং অকল্পনীয় এবং লিমিট নাই, এত পুরস্কার আল্লাহ সুবহানাহু তাদেরকে দিবেন। তারপরে আরেকটা আয়াত আছে কোরআন শরীফে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিমা জাযাউম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। যারা সবর অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু দুইটা জিনিস দিবেন, জান্নাত বা বেহেশত দান করবেন এবং মূল্যবান পোশাক দান করবেন, সিল্কের দামি দামি পোশাক বেহেশতে দান করবেন। তাহলে দেখো, এগুলো সবাই পাইতে চাও তো? ইনশাআল্লাহ আমরা চাই তো সবাই, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আবার আরেকটা জায়গায় আয়াত আছে, সেটা তোমরা সবাই জানো, নামাজের ভিতরে পড়ো, ছোট্ট একটা সূরা, বলো দেখি সেই সূরাটা কি? স্যার সূরা আল আসর। ওকে, ভেরি গুড, শোনাও তো দেখি এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার পুরোটা শোনাবো নাকি? হ্যাঁ, পুরাটাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাশাআল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। এত সুন্দর করে তেলাওয়াত করছে, আল্লাহ তোমাকে পুরস্কার দিক। তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবর হাক্কি মানে কাফ, কেমন? এটা উচ্চারণ করতে হবে সুন্দর। ইয়েস স্যার। তাহলে এত সুন্দর সূরা, যে বিরাট একটা সমুদ্রের পানি ছোট্ট একটা গ্লাসের ভিতরে ভরে দিলে কেমন হয়? তো এত ছোট্ট সূরার ভিতরে সব মানুষ ক্ষতির ভিতরে আছে, ক্ষতির ভিতরে নাই শুধু 4 ধরনের লোক, যারা ঈমান এনেছে, সত্যিকার ঈমান। এটা বিশাল আলোচনা কাকে বলে, যারা ভালো কাজ করেছে, নেক কাজ, যারা হকের পথে আছে। হক কি, কেমন? ইসলাম হক, ইসলাম সত্য, এই হকের দিকে আহ্বান করে এবং ধৈর্যশীল হয়। ধৈর্যশীলের মর্যাদা তাহলে 4th, 1 2 3 4 মানে সবচেয়ে উপরে, তাই না? কাজে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু সবাইকে পুরস্কৃত করুক। আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করি, কেমন? ঠিক আছে? ওয়া আখিরু জি স্যার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ফি আমানিল্লাহ। এই মহিউদ্দিন